আমার বাড়ি হয়েছে এই ঘুষগাঁও। আমরা আগে বাড়ি ওই দিকে আসিল, ওই জায়গায়। ওই জায়গাতে আবার নদী ভাঙ্গিয়া নিল, 88 বন্যায় পরে ওই জায়গায় নতুন বাড়ি করছি। আমরা 2 বোন 5 ভাই, আমি 3 নম্বর। বাবা এই যে গৃহস্থী কাজ করতেন, দোকানদারি করতেন। ঘর বাড়ি বনেরই আছে, মাটির ঘর আছে। এরমভাবে আমরা গরিবানা মতনে রয়েছি। ওই নদীতে মাছ মারিয়া এই বালুর কণার মধ্যে বইয়া খড়ি টুপায়া টুপায়া লাকড়ি টুপায় টুপায়া রান্না বান্না করিয়া খাইছি। পোলাপানে সবই এখানে বসে। হ্যাঁ, মাটি দিয়ে পুতুল বানায় বানায় আমরা খেলাধুলা করছি। বিয়া দিছি, ওর কাছে ও বিয়া দিছি, ওর কাছে ও বিয়া দিছি, এমনি এমনি খেলছি আর কি। মনে করেন ও যখন ঘর বানাইছে ওইটা আমার ঘর, ওইটা ওর ঘর ওইটা। ওই আমার বাড়িতে বিয়া নিত তারা। এই যে কলা গাছের ফুল আছে না, ওইটা প্লেট বানাইতাম, চামচ বানাইতাম, বানাইয়া যে বাইরে বাইরে দিতাম। যারা অদৃশ্য হয়ে গেছে আমাদের এই মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে, তারা কে কোথায় আছে সেটা অন্তত একটা খোঁজ নেওয়া উচিত। এই সন্ধানটা শুরু করলাম 2011 থেকে। সেটা ছিল মুক্তিযুদ্ধের 40 বছর পূর্তির বছর। আমরা ভাবলাম যে এদের মধ্যে যারা বীরাঙ্গনা তারা কোথায় আছে। কাকতালীয়ভাবে তখন আমরা খোঁজ পেলাম যে সিরাজগঞ্জে 21 জন বীরাঙ্গনা আছেন, যাদেরকে নিয়ে সাফিনা লোহানি কাজ করছেন। আমরা প্রথমেই গেলাম তাদের সাথে, তাদেরকে দেখতে, এবং তাদের সাথে সাক্ষাৎ হলো। তাদের বাড়িঘর তেমন কারো কিছু নাই, সবাই ঝুপড়িতে থাকে। পরিবার বলতে তেমন কেউ নেই। যেটা আদি পরিবার ছিল সেখান থেকে তারা অনেকেই বিতাড়িত হয়েছেন, আর ফিরে যাওয়ার কোনো উপায় নেই। তাদের কথাটা শোনাটা যত কষ্ট ছিল, তাদের বলাটা নিশ্চয়ই তাদের জন্য আরও বেশি কষ্টকর ছিল। এবং সেটা শুনে আমরা মনে আছে আমরা অনেকেই ঘরের মধ্যে থাকতে পারছিলাম না, আমরা চলে আসছিলাম বারে বারে। মুক্তিযুদ্ধ শেষ হয়েছে আজকে থেকে 50 বছর আগে, কিন্তু এই নারীদের যুদ্ধ কিন্তু আজও শেষ হয়নি। তারা এখনও জীবনের সাথে, তাদের পারিপার্শ্বিকতার সাথে, মানুষের মনোভাবের সাথে তারা যুদ্ধ করেই চলেছেন। আমরা তখন ঠিক করলাম যে এদের নিয়ে প্রথমেই যেটা দরকার হলো তাদের কিছুটা আর্থিক সহায়তা, কিছুটা তাদের ঘরবাড়ি একটু ঠিকঠাক করে দেওয়া, এবং অবশ্যই তাদের সুচিকিৎসা। এবং আমরা পরবর্তীতে যেটা পরিকল্পনা করলাম, কিছু বীরাঙ্গনাদের নিয়ে হয়তো একটা ডকুমেন্টারি করা হবে। তাদের গল্পগুলোকে আমাদের যেটা মেইন স্ট্রিম ইতিহাস তাতে আনতে হবে, যাতে করে এখনকার প্রজন্ম এবং এর পরবর্তী প্রজন্ম এই বীরাঙ্গনা নারীদের কথা তারা যেন জানে। একাত্তরের 1 মাস আগে বিয়া হয়ে তো স্বামীর ঘরে আইলাম। স্বামীর ঘরে আয়া তো পরে ওই যে কিছুদিন পরেই 71 সংগ্রাম লাগলো, পাকিস্তানিরা আইলো। বাড়ি ঘরে থাকতে পারি না, হেন গে লুকাই, হেন গে লুকাই। বাটি রান্দা খাইতে পারি না। ভাত বহাইছি এডি ফালাই তো এই দৌড়ন লাগে। ভাত খাইতাম বসি এডি ফালাই তো দৌড়ে গেছি গা, অন্য গেছি গা গিয়া পলাইছি। পলাই কোনো জীবন বাঁচাইছি। কেউ নদীর কিনারে গিয়ে পলাইছে, কেউ গাছের তলে গিয়ে পলাইছে, কেউ গাছে উঠছে, কেউ মনে করেন ওই পানির মধ্যে ডুব দিয়ে রয়েছে ভয়ে। গুলি হেরা তো করতেই আছে, বুম চালাইতেছে, গুলি করতেছে। এই গুলির তলে দিয়ে আমরা দৌড় দিছি। দৌড় দিয়া হেন পলাইছি, হেন পলাইছি। পলাই আবার জীবন বাঁচাইতে পারলাম না। পলাই আবার জীবন বাঁচাইতে ধরা পড়ে গেলাম। পরে তো তার ক্যাম্পে নিয়ে গেল। 2 রাত 2 দিন রাখলো আমরা রে। রাখতে যা করণের কাম তো আমরা রে অবস্থা কাহিল করছে তো বাহিনী অনেক কিছুই মান সম্মান মাননের অবস্থা সবই করছে।
একজনের পর একজন, একজনের পর একজন, একজনের পর একজন যাহা তাহাই করছে। পরে তো অজ্ঞান হয়ে গেছি, পরে তো অজ্ঞান, আর কথা বলতে পারি না, কথাও বলতে পারি না, আর দুনিয়াতে আসি না না আসি এটা বলতে পারি না। পরে তো এই যে ব্যাংকারের ভিতরে এনে ঢুকাইলো, পরে 5 দিন পরে আমরা আরেকজন লোকে আমরা পাবলিকই মনে করেন না, পরে আমরা সুপারিশ করিয়া পরে কলে না এই লোকটিরে মারিও না, এই খুব অসহায় লোক, ভিক্ষা টিক্ষা করিয়া খায়, মারলে কি হবে, ওইসব কইয়া পরে ছেড়ে দিল। একাত্তরের সংগ্রামের বেলা তো কেউর ঘরও ভাত নাই, কেউর ঘরও কাপড় নাই, কেউর ঘরও বিছনাপত্র নাই, এমনি রইছি থাকিয়া খুঁজিয়া মাগিয়া খাইয়া। মাস 2 মাস পরে দেয়া শুনছি যে উঠছে গা তারা হেন ভারতে গেছে গা। পরে শোনার পরে দেয়া ওই যে জিগাইতে 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 ওই 4 রফারা দিয়ে ঘুরিয়া, কলসিন্দুর দিয়ে ঘুরিয়া, পরে দিনে রাইতে হাসি 5 দিন বান্ধে 6 দিন বান্ধে আসছি। মনে করেন এনতে এতটুক গেছি, এমনি দেখা যায় লোকজন, তখন আমরা থামে গেছি, থামে পাতা পুতা মাথায় মুথাই দিয়া পরে বসে রয়েছি লুকাইয়া, বসে থাকিয়া পরে আবার যখন দেখি লোকজন নাই তখন আমরা হিবার আডি এরকম করে 6 দিনে গিয়া পরে গিয়া উঠছি গে ভারতে। আর স্বামী তো দেখিয়া কান্দাকাটি করতেছে আর বলতেছে যে আমরা তো মনে করছি যে তোমরা মারিয়েই ফেলছি, আমরা তো আশা ছিল না যে তোমরা আর বাংলাদেশতে ভারতে আইবা, তোমরা তো মারিয়েই ফেলছি। অবস্থা খারাপ হয়ে গেছে, ওইদিকে ডাক্তার আনিয়া চিকিৎসা কিছু করাইছি, আর কিছু করাইতে পারছি না। অনেক দিন মনে করেন স্বামীর কাছে যাইতে পারছি না, ও মনে হয় 7-8 মাস পরে স্বামীর কাছে যাইতে পারছি না। এরমভাবেই আপনার দিন কাটাইছি। এরপরে তো ওই যে 9 মাস থাকি আইলাম ভারতে, থাকিয়া দেশ স্বাধীন হলো, পরে বাংলাদেশে নামলাম। নামে এই যে সনে বনের বাড়ি ঘর বানলাম, জায়গা নাই জমি নাই, পরের জায়গা বাড়ি বান্ধিয়া এই যে বসবাস করতেছি থাকতেছি। ছোটবেলা আমার আব্বা যখন মারা গেল তখন আমার আম্মু আমারে খুব কষ্ট করে মানুষ করেছে। তো আমরা তখন অবস্থা আরও খুবই খারাপ ছিল। আমি যখন এই স্কুলে যাইতাম, স্কুলতে আসার পূর্বেই দেখতাম যে এই যে লাকড়ি বাঁধা রাখতো, ওইগুলো আমার আম্মা আগায় দিয়ে আসতো বাজারের কাছাকাছি পর্যন্ত। ওইগুলো আমি বাজারে নিয়ে বিক্রি করতাম, ওইটি বিক্রি করে চাল ডাল কোনো কিছু আনতাম, আইনে ওইভাবেই চলতাম আমরা সবাই। এই ঘরটা আমার, ওটা আম্মা থাকে, এই রুমে আমরা থাকি। আর ওটা তো গারো এলাকা, ওইখানে গারোরা থাকে। এই যে জমিটুকু দেখতেছেন, এইটুকু জমি আমি বর্গা নিয়ে, আমার আম্মার নিয়ে আর আমার ছেলে মেয়েকে নিয়ে আমি চলি। আর আমার কোনো জমি জেরাত নাই। আইডিতে মনে করেন আমার বয়স আসছিল 71, মনে করেন 18-19, হের মধ্যে বয়স যেতে হয়েছে আমার 8। আমার আইডি কার্ড আমি করছি না, তো অন্য মানুষে করে আমার হাতে দিয়ে গেছে। আমি তো সবসময় রাইতে দিনে কান্দাকুটি করি যে সবাই আমার লগের ভাইয়েরা পাইলো, আমি কেন পাইলাম না? আমার কেন সরকারে সাহায্য করে না? কেন করে না? আমি কি করলাম? এই একটু গাফুলিতির কারণে সরকার এই দিছে, সরকার এই তো এটা সমাধান দিতে পারে। এই পর্যন্তই আমি কান্দাকাটি করি করি। তোমার আইডেন্টি কার্ডের এই সমস্যা, তুমি এই রাস্তায় যাও, গেলে তুমি এটা সমাধান করতে পারবা। এই রাস্তাটা তো আমরা কেউ ধরাই দেয় না।
কমান্ডারে খালি কয় যে এখন আমি যা করার কাম আমি তো করিয়ে দিছি, এখন তোমার আইডেন্টি কার্ডের সমস্যা, এখন এটা আমি কী করা। আমি মুক্তিযুদ্ধের ইতিহাস খুঁজতে গিয়ে 4-5 বছর আগে জেলেখার সন্ধান পেলাম। জেলেখা খাতুনদের অবর্ণনীয় দুর্দশার কথা জানলাম। প্রতিবেশীদের ঠাট্টা মশকরা, তাদের যে ঘৃণিত অবস্থা, তাদের পরিবারের প্রতি যে একটি অন্যরকম দৃষ্টি, সেটু প্রত্যক্ষ করলাম। জেলেখা খাতুন বয়সের বারে তিনি এখন প্রায় জীবন সায়নে চলে এসেছেন। আমাদের এই বীর মাতাদেরকে প্রতিষ্ঠিত করতে হলে সরকারি সহায়তা প্রয়োজন। জেলেখা খাতুনের মুক্তিযুদ্ধের সময় বয়স ছিল 18-19 বছর। ভোটার আইডি কার্ড করার সময় 10 বছর কমিয়ে 7-8 বছর হয়েছে। পুরো গ্রাম যেখানে বলছে জেলেখাপা তাদের সামনে নিয়ে যাওয়া হয়েছে ক্যাম্পে, তাকে বাংকারে রাখা হয়েছে, তিনি ছিলেন ওখানে কয়েকদিন। তারপর উনি বাংকার থেকে যখন ছাড়া পেলেন তখনও তার গ্রামের লোকজন আছে, উইটনেস করেছে যে উনি এখন ছাড়া পেয়েছেন। তিনি আবার মেঘালয়ের পাহাড়ে চলে গেলেন যেখানে রেফিউজি ক্যাম্পগুলি ছিল, এবং সেই রেফিউজি ক্যাম্পে তার স্বামী, তার পরিবারের অন্যান্য সদস্যরা ছিল। তারা জেলেখাপাকে আবার গ্রহণ করলেন। জেলেখাপা কিন্তু নিরক্ষর, উনি নিজে কোনো ফর্ম টর্ম ফিল আপ করেন নাই। উনাকে প্রশ্ন জিজ্ঞেস করে যিনি সরকারি লোক এসেছিলেন উনার গ্রামে, উনি এই তথ্যগুলি নিয়েছেন। সো ওখানে উনার বয়স কমিয়ে দিয়েছে, জেলেখাপা জানেনও না, ওখানে টিপসই দিয়ে দিয়েছেন। এখন উনার সমস্ত সরকারি কাগজে যেই বয়সটা এসেছে সেই কারণে তিনি কোনো স্বীকৃতি পাচ্ছেন না। আমার আম্মা মৃত্যুশয্যায় হাসপাতালে ভর্তি করা আছে। তো দেশের মানুষের কাছে, সরকারের কাছে আবেদন যে আমার আম্মা মৃত্যুকালীন যেন, মৃত্যুর আগে এই স্বীকৃতিটুকু পায়। ইজ্জত চলে গেলে আর কোনো কিছু থাকে না, ইজ্জত কিনতে পাওয়া যায় না। তা আমার আম্মা সেইটুকু দেওয়া দেশের জন্য অনেক কিছু করছে, তা বিনিময়ে আমরা কোনো কিছুই পাই নাই। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. এইটাই আমার ঘর, এইখানেই বসবাস করি, থাকি, কোনো মতে জীবনযাপন করতেছি। আর 1000 টাকা ভাড়া, আর ছোটো ছোটো একটু ফুলা ফাইন আসে, ওরা একটু আরবি উরবি পড়াই। এমনি খুব কষ্টের মধ্যেই আছি। এই কষ্টগুলা আল্লাহ ছাড়া কেউ দেখেন না আমার কষ্টগুলা। এটা আমরা বাড়ি ছিল, এটা আমরা ঘর ছিল। এই ঘর থেকেই আমার দরিয়া নিছে আমার আব্বা আম্মা বাইকে মারপিট করিয়া তারা এখানে রাখিয়া আমার দরিয়া ক্যাম্পে লিয়া গেছে। এই গাছ গাছালিগুলি আমার আব্বার হাতে লাগানি, আমরা হাতে লাগানি ছিল। তখন আমার বাইয়ে আমরা সবে মিলিয়া চেয়ারম্যান সাহেবের কাছে বেশি লইছি জায়গাটা।
ক্লাস 5-এ পড়তাম। শমশনগর যে দালালরা আছে না রেজাকার, তারা আইছে আমার 4 জন লইয়া, 4 জন পাঞ্জাবি লইয়া আইছে। আমার বাবারে বলছে যে এই তোমার মেয়ে কই? আমার বাবা কই যে আমার মেয়ে সব তো বিয়া দিয়া দিছি। কয় না, ছোটো মেয়ে যে একটা আছে স্কুলে পড়ে, ওই মেয়েটা কই? এখন এই কথা শুনি আমি চাইছি ফলাইয়া যাইতাম কি, তখন আমার চুলো ধরছে, দরিয়া মারে টান দিয়ে আনি লাইছে। এরকম জানালা আছিল, আমি চাইছি জানালার দিকে ফলাইতাম, দরিয়া আনিছে। তারপরে এই কেন খুস্তি লাই গেছে কি, মানে আমার বাবা তারা আমারে টানে আর তারা টানে। তখন আমার বাপরে বাইরে মারে সবরে তারা ফিটাইয়া একেবারে লাশ করি লইছে। করিয়া আমারে চিক দিমু করি মুখো চিপা মারি দরিয়া আর লইয়া গেছে কি। দালালটার নাম হইল, একটার নাম হইল আরিফ মুন্সি, আর একটার নাম হইল বিটি বারিক, আর একটার নাম হইল আখলু। এই আমরা গ্রামেরই তারা, মানে একটু দূরে আছে। তখন আমারে তারা দরিয়া নিলগি ক্যাম্পর নিয়ে একটা ছোটো গরুর মধ্যে, ছোটো মুটো একটা গরুর মধ্যে রাখিয়া বাইরে দিয়ে তালা মারি দিছে। তালা মারার পরে তারা একটু সন্দেহ হয়েছে, তারা আমার সাথে নির্যাতন করা আরম্ভ করছে। একটা ট্যাবলেট আমারে কি খাবাইতো তারা, আমি অজ্ঞানের মতো পড়ে থাকতাম। এখন তারা কি করে না করে আমি এতগুলা বুঝতে পারতাম না, কারণ এতগুলা বুঝার বয়সও আমার ছিল না। তখন আমার শরীরও দাগ পড়ে গেছে। একটা ছোটো বালতি দিছিল আমার, এইখানে পেশাব করতাম, একটা বোতলও পানি দিছে। রাই তুলে এই পেশাব পায়খানা নিয়ে তারা আমার লগে থাকতো, নিয়ে ফালাইয়ে পরিষ্কার করিয়া হাত মুখ কলা ছিল, হাত মুখ ধুইয়া আবার তারা আমারে গরু আনতো। খাওয়ারও তেমন একটা কিছু দিত না, একটা রুটি দিত, একটু কিছু দিত। এইভাবে অনেক দিন গেছে, কোনো মাস হিসাব নাই, কোনো দিন হিসাব নাই। তখন তারা আমাকে নিয়ে অনেক কিছু মজা করতো, যে করতো। আমার তো চোখের পানি সব পড়তেই আছে। বীরাঙ্গনা কথাটি আমরা খুব, এই শব্দটি আমরা বারবার ব্যবহার করি। আমরা জানি যে এটাকে নিয়ে অনেক বিতর্ক সৃষ্টি হয়েছে। অনেকেই চান না বীরাঙ্গনা হিসেবে বলা হোক তাদেরকে, কারণ বীরাঙ্গনাকে আমরা হেয় করে অন্যভাবে দেখেছি। স্বাধীনতার 6 দিনের মাথায় তৎকালীন সরকার, এই যে অনুন্নত যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, সেই দেশের স্বাধীনতায় যৌন সহিংসতার শিকার হয়েছিলেন যে নারীরা, তাদের কথা ভেবেছিলেন। এবং সরকারের পক্ষ থেকে তৎকালীন সমাজ কল্যাণমন্ত্রী জনাব কামরুজ্জামান এই নারীদের বীরাঙ্গনা উপাধি দিয়েছিলেন। যেই মর্যাদা দিয়ে এই উপাধিটা দিয়েছিলেন, সেই মর্যাদা, সেই সম্মানটাকে ফিরিয়ে আনতে, সেই জন্য আমাদের কাজটি হলো তাদের জীবন কাহিনীকে গ্রন্থ না করে, তাদের কথাগুলোকে আর্কাইভ করে বিভিন্নভাবে এগুলোকে সংরক্ষণ করা। আমরা আরও বড় একটা কাজ নিচ্ছি, সেটাকে আমরা বলছি পুনর্বাসন, ক্ষতিপূরণ এবং স্বীকৃতি। আর সেই ক্ষেত্রে শুধু আর্থিক ক্ষতিপূরণ নয়, আপনারা জানেন আমাদের সরকার 2015 সন থেকে বীরাঙ্গনাদেরকে নারী মুক্তিযোদ্ধা হিসেবে একটি ভাতা দিচ্ছেন এবং এক ধরনের স্বীকৃতিও পাচ্ছেন। একটা ব্যাপক স্বীকৃতি আকারে আমরা এই বীরাঙ্গনা ইস্যুটাকে আমাদের দেশের সামনে নিয়ে আসতে চাই। এইগুলো আমার একটা আছে 5 মাস, এখানে তারা আমার লোক অত্যাচার করছে। এইটা বললে তাকে এখান থেকে আইতো, তখন একদিন আমি গুল্লাগুল্লি করে জিও লাগছে। আমি আগলো স্কুলিয়া বাইরেছি, বাড়িয়ে দেখি এখানেও সেন্টি ওই এদিকে গেলে তো আমার দড়ি লাগব। এদিকে গিয়া না গিয়া আমি ও সাইডে দিয়ে গেছি, গিয়া চুকি দিয়া দেখি, এরকম চুকি দিয়া দেখি কোনো মানুষজন নাই। তখন আমি এই তালাটা খোলা ছিল, এদিকে গিয়া ওদিকে চুপি গিয়া
এইদিকে গিয়া এইগুলো ফাঁকা ছিল না, আগে আগে ফাঁকা ছিল না, ওদিকে গিয়া জঙ্গল ফলাইছি ওদিকে। একাত্তরে পাক সেনা কর্তৃক আমাদের বাড়ি থেকে আমাদেরকে ধরিয়ে নিয়ে আসছিল। আমরা অনেক লোক, আমাদের পার্শ্ববর্তী লোক ছিল, 13 জন লোককে আমরা ধরিয়ে আনছিল এক জায়গার থেকে। সবাইকে বাঁধে আনছে, মারছে। এখানে একটা ডাল আছিল, এই যে মোরা ডালটা আছে না, এই মোরা ডালটা এখানে বিস্তীর্ণ আছিল বিরাট আকার, এটা মরে গেছে। আর ওই একটা ডাল আছিল, ওইটাও মরে গেছে। ওই বটগাছের ডালে এখানে লটকাইয়া আমাদেরকে দিনের বেলা মারতো, আর রাতের বেলা এখানে ছোট্ট একটা ঘর ছিল, ওই ঘরের মধ্যে রাখতো। এখানে আমরা 29 জন লোক ছিলাম। এটা ওই যে উপাধ্যক্ষ আব্দুল শহীদ, ওনার পিতা, ওনার 2 ভাই, ওরা আমরা সবাই ছিলাম ওই ইয়েতে, বন্দিতে। ঘুমাইতে পারতো না, আমরা ওই খাড়া হইয়া থাকতে হইতো। আর সারাদিনে দিনের বেলা এক বেলা খানি দিত, আর রাতে প্রস্রাব পায়খানা করতে গেলে বাইরে যাওয়ার কোনো নাই, সুযোগ নাই। মেয়ে লোকদের ধরিয়া আনছে, ওদেরকে নির্যাতন করছে, আবার ছাড়ছে, কাউকে ছাড়ছে, কাউকে মারছে, কাউকে এইভাবে করছে। জয়গুনকে পাক সেনারা ধরিয়ে আনছে, মেজর লাল খান ছিল, লাল খান। ওই মেজর লাল খানে ধরিয়া রাখছে বেশ কিছুদিন, এরপরে তারে নির্যাতন করছে। এটা সমস্ত ওই নারী নির্যাতন আর কি। যুদ্ধকালীন সময়ে পাক সেনারা আমার বাড়িতে প্রায় 40 জন হেমবুস করে ঘেরাও করে, চতুর্দিকে আমাকে আটক করে। আমি ছিলাম তখন রেডিও বাজানো অবস্থায়। তখন তারা আমাকে বন্দি করার সাথে সাথেই প্রশ্ন করছে, আন্দোলনে দুসরা লোক হ্যাঁ? আমি বললাম হ্যাঁ। কয় নিকলাও। তখন আমি বলছি, একজন করিয়া আমার চাচার 4 জনের নাম আমি বলছি, তিনজন সামনে খাড়া হয়েছে, আমার পিতা সহ। একজনকে তারা বাছাই করছে, বারিক মিয়া করে নাম, উনাকে আমার সাথে আনিয়ে সঙ্গে সঙ্গে বেঁধে নেয় গরুর রসি দিয়া। সেখান থেকে আনিয়ে এখানে এই সামনে আপনার পিছনে একটা বড় গাছ ছিল, গাছের শিকড় খুব বড় বড় শিকড় ছিল। এই শিকড়ে আনিয়ে আমি এবং আমার চাচাকে মাটির সাথে শুয়াইয়া হাত পিছনে দিয়ে বাঁধি রাখে। তখন আমরা সামনে দিয়া পিছনে যে গোটটা দেখতেছেন, এই গোটটা একটা মেয়ের আনাগুলা দেখা যাচ্ছে। আমি তখন চিনি নাই যে কোন মেয়ে কী আসে বিষয়, কারণ আমাদের নিজের জান আল্লাহর হাতে। যখন ছাড়া পাইলাম তখন সবাই বলতেছে যে এই যে ক্যাম্পে যে মেয়েটা সুন্দর খার মেয়ে জয়গুন বিবি। তখন সবার ভিতরে তো সবাই জানাজানি হয়ে গেল, মানুষজন কম ছিল। আমরা জানছি এই মেয়েটাই আজকের যে নির্যাতিতা, সে খুব কষ্ট সহকারে আছে, এবং ওই পাঞ্জাবির গর্ভজাত একটা মেয়েও আছে। বর্তমানে তার বিয়ে সাথে দিতে বাচ্চা কাচ্চাও ওইটা একবার পুরা সত্য কথাটুকু আপনাদের বললাম আর কি। লংলা একটা রেল স্টেশন, এখানে আমার বড় ভাই বিয়া করছিল। তারপরে এই আমার বাবি ছিল এখানে, যুদ্ধের সময় ওরারে সরাই দিছিল। তখন আমি এই তারার বাড়ি থেকে উঠিয়া এখানেও গিয়া 2 দিন রয়েছি, রেস্ট করছি। করার পরে তারা কইল যে তোমরা যাও গিয়ে ফেসিগঞ্জ। এই ফেসিগঞ্জে আমার বোনের বাড়ি এই আঠিয়া অনেক সময় লাগছে, অনেক 2-3 দিন গেছে। এরকম মানুষের বাড়ি গিয়া বনির বাড়ি উঠছি। বনির বাড়ি উঠার পরে তারা তো অনেক কান্দা কুটে করছে, বনির মানুষরা দেখছে, দেখিয়া কয় হায় হায় কী অবস্থা হইল। ওখান এখানে গিয়া গোসল করিয়া আরাম নিছি। তখন আমার মায় গোসল করার, গোসল করানির পরে বুঝি লাইছে আমার মা যে আমার ফেটো বাচ্চা, আমার গর্ভতে বাচ্চা হয়েছে, কারণ আমার মা তো ইয়ে করতে দায়ী ছিল। এখন দেখি আমার মা তো অনেক কান্দাকুটি করে বাবারে বলছে, ভাই বোনি সবাইরে বলছে। তখন দুলাভাই কী হলো, একটা ডাক্তারা ছিল ওইখানে হিন্দু একটা ডাক্তারা ছিল, এই ডাক্তারের কাছে লইয়া যাওয়ার পরে ডাক্তারে পরীক্ষা করিয়া কইল যে বাচ্চা তো 5 মাসের হয়ে গেছে গিয়া। এখন আমি বুঝলাম যে আমি এখানে যে 5 মাস আসিলাম।
তখন আর চাইছি যে বাচ্চাটা জিও করা লাগে। এখন ডাক্তারে না করছে ডাক্তারে যে না এখন যদি বাচ্চা নষ্ট করো তাহলে বাচ্চাটা ফেটো ফসি যাইব, ফসিয়ে হয়তো বাচ্চা তো নষ্ট হইব, মাও নষ্ট হইব। এখন তো কোনো ডাক্তার নাই যে অপারেশন করিয়া জিও করতো। আচ্ছা জেলা আছে তা হোক। তারপরে তো 10 মাস গেল, মেয়েটা জন্ম হইল। জন্ম হওয়ার পরে মুক্তি বাহিনী আইয়া দেখলো মেয়েটারে। দেখার পরে কইল আর কি করবা, মেয়েটা তো ফালাইতে পারতাম না, এ মেয়ে এত সুন্দর মেয়ে, এ মেয়েটারে কীরকম ফালাইবে। আচ্ছা থাক, দেখা যাক আল্লাহ কি করে। এই আস্তে আস্তে মেয়েটা এখন বড় হইল। এই মেয়েটারে এখনকার যে মানুষ এইগুলা তো জানে, জানছে যে এগু পাঞ্জাবির গরর, এগু অবৈধ। এই চিন্তা করে 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 মেয়েটার মাথাটা একটু দিয়ে গেছে গিয়া, মাথার টেনশন। 2 বছর তো অনেক গুড় পাগল ছিল। তারপরে অনেক ঔষধ করাইয়া মেয়েটারে বালা করছে, তাইরও বাচ্চা খাইতে হয়েছে। জামাইও কোনো সময় কথাবার্তা হয় না, হয়েছে। এইভাবে দিন চলছে। আমি বীরঙ্গনা মুক্তিযোদ্ধা জয়গুণহারের মেয়ে নিমসানা। সেই হিসাবে আপনাদের কাছে দাবি চাচ্ছি, আজ যুদ্ধর 51 বছর হয়ে গেছে। অনেক মানুষ এই যাহারা জীবন দিয়ে দেশের জন্য, মহিলারা বীরঙ্গনা যাহারা দেশের জন্য দিয়ে পাক বাহিনীর সাথে জীবন জৈবন দিয়ে দেশ স্বাধীন হয়েছিল, অনেকের হয়েছে। কিন্তু আমার মা জয়গুণহার বীরঙ্গনা মুক্তিযোদ্ধা, উনি জীবনে কোনো সরকার, কোনো মেম্বার চেয়ারম্যানের কাছ থেকে, কোনো মানুষের কাছ থেকে কোনো সহায়তা পাই নাই। আমার মা অনেক কষ্ট করে আমাকে একটি স্বামী ধরে বিয়ে দিয়েছে। আমার 4টা ছেলে মেয়ে, আমিও 4টা ছেলে মেয়েকে নিয়ে আমি খুব অসহায়ের মধ্যে আছি। আমার মাকে নিয়ে আমিও খুব অসহায়ের মধ্যে আছি। আমার মায়ের মুখে পানি দেওয়ার মতো এমন একজন মানুষ নাই। আমি দেশের কাছে, জনগণের কাছে, নারী পক্ষ সবার কাছে, মন্ত্রণালয় থেকে সবার কাছে, আমি সবার কাছে আমি আমার মায়ের স্বীকৃতি চাচ্ছি, জয়গুণহার খানমের। দীপঙ্কর দাদা উনি মূল্যবাজার থাকেন। উনি কীরকম আমার নামটা পাইছেন, পাইয়া উনি আমার কাছে আইছেন। আমার খোঁজ করি করি এই বাদার দুল যে আমার ও ঠিকানায় উনি আইছেন। আওয়ার পরে এই কেন কইছে যে না তারা তো যে গাউগা বেশি হয়ে গেছে জানি না। তখন আমার একটা বাইফ ছিল, হে ফোন করে কইছে যে তোমার এই মূল্যবাজারের একজন লোকে খুঁজে চেয়ারম্যানের বাড়িতে আইছে, তুমি আও। তখন আমি গেলাম, গিয়া দীপঙ্কর দাদা উনি ইন্দু, তো উনি আমাকে বললো যে গো তোমার তো নাম পাইছি, তুমি কি দরখাস্ত করছো সরকারের কাছে? আমি বললাম জি না, আমি তো এটা কিছু জানিও না, চিনিও না, করছি না। উনি আমার অনেক সহযোগিতা করছেন মূল্যবাজার নিয়া, এরপরে বাড়িতেও আনিয়া, সাংবাদিক আনিয়া, টিভি ছাড়ছেন, দেশ টিভি ছাড়ছেন, ITV ছাড়ছেন। তারা অনেক সুবিধা করছেন, অনেক মিটিংও আমার নিছেন, অনেক আফারা, অনেক বাইরে আইছে, পরিচয় হয়েছে। তখন উনি বললেন যে একটা দরখাস্ত দাও। তখন এই একটা দরখাস্ত আমি সরকারের কাছে দিছি। এখন পর্যন্ত এই দরখাস্তটা আমার মঞ্জুর হয়েছে কিনা আমি জানি না। এই তথ্যচিত্রটি ধারণ করার 5 মাস পরে 3রা আগস্ট 2022 সকাল 7:30 গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জেলেখা খাতুন মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর জন্য আজীবন অপুষ্টি এবং ক্ষুধাকে চিহ্নিত করেন চিকিৎসকেরা। শত বঞ্চনা, অত্যাচার আর অভাবের পরেও জীবনের কাছে হার মানতে চাননি বাংলার এই বীর কন্যা, বরং লড়াই করে গেছেন একটুখানি সম্মান ও ভালোভাবে বেঁচে থাকার প্রত্যয়ে।
তার এই অকাল প্রয়াণে আমরা শোকাহত। এই বীর যোদ্ধার প্রতি রইল আমাদের আন্তরিক শ্রদ্ধা।